এটা ন্যাচারালি আমরা যেমন ভিডিও বানাই তার থেকে একটু আলাদা। হ্যাঁ, আমি ধ্রুব, ওয়েলকাম টু ডার রিভিউস। তো এখন আমরা কথা বলবো জিগার থান্ডার XX সিনেমাটা নিয়ে, এবং এটা একটা ভিডিও এসে বা একটা জাস্ট এক্সপিরিয়েন্স বলছি। আমি সিনেমাটা দেখে কী ফিল করেছি, আমার কি মনে হয়েছে সেগুলি জাস্ট বলার চেষ্টা করব, এবং আমার সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্সকে আমি তুলে ধরার চেষ্টা করব। ইটস নাথিং রিভিউ, নাথিং শর্ট অফ রিভিউ, এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নাথিং এলস। প্রথমেই যদি বলি যে জিগার থান্ডার XX হচ্ছে 2014-এর কার্তিক সুব্বারাজের মানে জিগার থান্ডার যে সিনেমাটা ছিল তারই একটা স্পিরিচুয়াল প্রিকুয়েল বলতে পারেন। এবার স্পিরিচুয়াল প্রিকুয়েল কেন সেটা একটু পরে বলছি। এই সিনেমাটা দুটো জনরা বা মাল্টিপল জনরার একটা মিক্স আপ সিনেমা। এইখানে তো প্রথম হাফে আমরা দেখতে পাই যে একটা মেটাফিকশন কাজ করছে, যেখানে একটা গ্যাংস্টারের লাইফকে দেখানো হচ্ছে, এবং সেখানেতে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সূর্যের ক্যারেক্টারটা, কিরুবাই বা রে দাস বলতে পারেন। সে পুলিশ অফিসার হতে চায়, কিন্তু তার রক্ততে ভয় লাগে, এবং তারপর সে কোনোভাবে পুলিশ অফিসার হওয়ার আগেই সে একটা কেসে ফেঁসে যায় এবং সে জেলে চলে যায়, এবং তারপর তাকে কাজ দেওয়া হয় একজনকে মারার জন্য, এবং সেই মারার জন্য সে সেখানে যায়, এবং তারপর কি সে তাকে মারতে পারবে, এবং সে ওটা মানে এই রাঘব লরেন্স বা এই রাউডি ক্যারেক্টারটাকে মারার জন্য যখন যায়, সে রে দাস মানে সত্যজিৎ রায়ের ফিল্ম স্টুডেন্ট হিসেবে একটা বড় ডিরেক্টর হতে চায়, সে স্বপ্ন সে যায়। এবং তার দুটো মোটিভ, এক তো হচ্ছে ফেক ডিরেক্টরের মানে রোল প্লে করা, আরেকটা হচ্ছে যে এই অ্যালায়েস সিজার এই ক্যারেক্টারটাকে মারা। আর এই সিজারের ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। এ তামিলনাড়ুর প্রথম ব্ল্যাক হিরো হতে চায়, মানে আমাদের রজনীকান্ত যেমন বলতে পারেন এটা রজনীকান্তকে রেফারেন্স দেওয়া হচ্ছে বা হোমাজ দেওয়া হচ্ছে, সে এখন প্রথম একটা ব্ল্যাক হিরো হিসেবে ওখান থেকে তামিলনাড়ু থেকে উঠে আসে, এবং সেইটা সিনেমাতেও বলা হয় যে ফার্স্ট ব্ল্যাক হিরো কে হবে। একটার মধ্যেই কিন্তু গোটা সিনেমাটা চলছে। এবার সিনেমাটা খুব ইন্টারেস্টিংলি প্রথম হাফটা কিন্তু মেটাফিকশনে থাকে, এবং সিনেমাটা জাস্ট অলরাইট থেকে যখন আমরা ফার্স্ট ইন্টারভেলটা দেখি সেখানে কিন্তু মানে পুরো অন্যরকম লাগে আমাদের। এবং তারপর যে সেকেন্ড হাফটা যায়, সেকেন্ড হাফটা পুরোপুরি পলিটিক্যাল অপারেশন নিয়ে কথা বলে, এগেনস্ট দ্য সিস্টেম, তারপর পুলিশ ব্রুটালিটি, এই সব কিছুই কিন্তু সেকেন্ড হাফে সিনেমাটা আছে। এবং এটা আমার মনে হয় কার্তিক সুব্বারাজের সব থেকে বেশি পলিটিক্যালি মোটিভেটেড সিনেমা। এর আগের সিনেমাগুলো জাস্ট টাচ করে গেলেও কখনোই সে এতটা পলিটিক্সকে ডাইরেক্টলি সিনেমার মধ্যে ইমপ্লিমেন্ট করেনি কেউ। আর এই সিনেমাটাতে আছে এনভায়রনমেন্ট এবং অ্যানিম্যাল প্রোটেকশন নিয়ে কথা, যেটা আমরা কার্তিক সুব্বারাজের ফ্যাশনেশন আমরা জানি, যে আপনি যদি মার্কারি দেখে থাকেন, তার সাইলেন্ট ফিল্ম বা তার আগের শর্ট ফিল্মগুলো দেখে থাকেন, এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু একটা ফ্যাশনেশন, তার এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু তার একটা আছে, মানে তার মধ্যে একটা এমপ্যাথি আছে এনভায়রনমেন্ট নিয়ে। এবং শ্রীলঙ্কার ওপরেও যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো পড়ছে তার উপরেও কিন্তু তার নানারকম লেখা বা ইন্টারভিউতে আপনি শুনতে পাবেন তার একটা কনসার্ন আছে, এবং সেই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্টলি তার প্রত্যেকটা সিনেমাতে আমরা ছাপ পাই। আর এটা একটা ইম্পর্টেন্ট মিডিয়াম, সিনেমা হচ্ছে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিডিয়াম, এবং এটা কিন্তু এই সিনেমা থেকে আমরা জানতে পারি। আর কার্তিক সুব্বারাজ চেষ্টা করে তার যে থট প্রসেসগুলো, সে যেগুলো বলতে চায়, তার যে সিনেফাইল বা তার যে সিনেমাকে পুজো করা বা সিনেমাকে ভালোবাসা, সেটা কিন্তু জিগার থান্ডার XX আমরা পুরোপুরিভাবে পাই। জিগার থান্ডার তো পেয়েছিলাম, সেখানে তো একটা অ্যাসপায়ারিং ফিল্মমেকার সে কী করতে চায়, একটা গ্যাংস্টারের উপর সিনেমা বানাতে চায়। এইখানে কিন্তু ঠিক উল্টো, এইখানেতে একটা গ্যাংস্টার যে প্রথম ব্ল্যাক হিরো হতে চায় তামিলনাড়ু থেকে, এবং পান্ডিয়া মুভি বানাতে চায়, পান্ডিয়া ওয়েস্টার্ন, পান্ডিয়া মানে প্যান ইন্ডিয়া মুভিটা কি আমাদের ক্যারেক্টার বলে পান্ডিয়া মুভি। আর এইখানেতে একটা ফেক ডিরেক্টর যে নিজের বদলা নিতে চায়, তার লাইফকে যে বরবাদ করে দিয়েছে সে পরে জানতে পারে। এবার সে কি আদৌ পারবে? এবার সিনেমাটা কত ভালোভাবে তৈরি সেটা ভাবুন, যে প্রথম যখন শুরু হচ্ছে 10-15 মিনিট, তখন কিন্তু সিনেমাটা আহামরি কিছু নয়, জাস্ট একটা বিজার সিনেমা বেশ চলছে, হিউমার আছে। সেখান থেকে আমরা একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন পাই, যে কে ওই গ্যাংস্টার রাঘব লরেন্সের ক্যারেক্টারটা, সেখান থেকে আমরা সূর্যার ক্যারেক্টার ইন্ট্রোডাকশন পাই। তারপর সূর্যা ক্যারেক্টারটা মানে যে ডিরেক্টর যখন সিনেমাটা বানাতে শুরু করে, সেও কিন্তু আস্তে আস্তে এই রাউডি রাঘব লরেন্সের ব্যাপারে জানছে, এই গ্যাংস্টারটার ব্যাপারে জানছে, এবং আমরাও তার সাথে সাথে জানছি। এবং ইন্টারমিশনে গিয়ে একটা দারুণ মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টারমিশন ব্লক আছে, যখন ওই ব্লকটা আসার আগে যখন সিনেমার ভেতর যে সিনেমাটা হচ্ছে, সেইখানেতে আমাদের কিরুবাইকে বা রে দাসকে আমাদের সিজার বলে যে আপনাকে কিন্তু আমি একটা দারুণ ইন্টারভেল মানে গিফট করতে চলেছি, ইন্টারমিশনের জন্য একটা দারুণ সিকোয়েন্স গিফট করতে চলেছি। এবং তারপর যে পুলিশের যে চেলাগুলো থাকবে তাকে সে গুলি করে মারে, এবং লাস্ট আমাদের রে দাসের দিকে সে বন্দুকটাকে তাক করে। এবং ওই ফ্রেমটা দেখুন, যে আমাদের রে দাস নিজের ক্লিন্ট ইস্টউডের ক্যামেরাটা নিয়ে তার দিকে এরকম মানে তার ওয়েপন নিয়ে তাক করে আছে কার দিকে, সিজারের দিকে, এবং সিজার নিজের গান নিয়ে তাক করে আছে, একবারে পয়েন্ট করে আছে রে দাসের দিকে বা কিরুবাইয়ের দিকে। এই যে ফ্রেমটা, যে দুটো প্রতিপক্ষ একে অপরের একবারে এক্স্যাক্ট, যেমন ডুয়েল লড়ার সময় দুটো গান নিয়ে একে অপরের সাথে মানে এগেনস্টে দাঁড়িয়ে থাকে, সেম ফ্রেম
মানে ডিজাইন করেছে। এবং প্রথমেই আমার বলা উচিত ছিল, আমি বলি নিকো, সেটা হচ্ছে যে অসাধারণ সিনেমাটোগ্রাফি আছে এই সিনেমাতে, অসাধারণ বিজিএম আছে। তিরুর যে যত মানে কি বলবো, তিরু অসাধারণ একটা সিনেমাটোগ্রাফার, আর বিজিএমও সন্তোষ নারায়ণন এত সুন্দর করেছে, ফ্যান্টাস্টিক। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কালার গ্রেড, যে কালার গ্রেড করেছে এত পারফেক্টলি কালার গ্রেড করেছে। এবার আমি পরে বলছি কালার গ্রেড দিয়ে সিনেমাটাকে কী করে আলাদা করা হচ্ছে। দেখুন, এটা তো ইন্টারমিশন গেল, তারপরে যে সিনেমাটা শুরু হচ্ছে, এই মেটাফিকশন সিনেমা থেকে কিন্তু এবার সিনেমাটা চেঞ্জ হবে, এটা সিনেমার পরের পার্ট। এইবার সিনেমাটা কিন্তু অন্য একটা জগতে ট্রানজিশন নিচ্ছে, জনরা শিফট করছে, কোথায় পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল ঢুকবে, এবার পুলিশ ব্রুটালিটি ঢুকবে, এবার অপারেশন বা ট্রাইবদের প্রবলেমগুলো ঢুকবে। এই কারণে কালার গ্রেডটা এখনও অবধি ছিল আমাদের একটা নয়ার টাইপের যে কালার গ্রেড থাকে, একটা ব্ল্যাক অরেঞ্জ ইয়েলো স্টিন্ট ছিল, এই অরেঞ্জ ইয়েলো স্টিন্ট এবং তার মধ্যে একটা ডার্কনেস কাজ করছে। এরপর যখন সে ওই ট্রাইবদের কাছে যায়, যখন জঙ্গলে যায়, তখন দেখবেন যে টোনটা মানে কালার শিফটটা হচ্ছে শুধু জনরা শিফট না, সেটা গ্রিন আর অরেঞ্জ আর ইয়েলোর মিক্সচার। এখানে তার ডার্ক জিনিসটা কিন্তু সে তুলে দিচ্ছে, মানে কার্তিক সুব্বারাজ ইচ্ছা করেই তার সে ডার্ক স্টিনটা নেই কো, এখন টিনটা পুরোপুরি গ্রিন আর ইয়েলো আর অরেঞ্জের খেলা, এবং তাই জন্য দেখবেন অনেক ফ্রেশ লাগছে। এবং জঙ্গলকে এইভাবেই দেখাতে হবে, এবং খুব সুন্দর সিনেমাটোগ্রাফি করে ওই ট্রাইবাল এবং ওই জঙ্গলের জায়গাগুলো দেখানো হয়েছে। ভিএফএক্স খুব সুন্দর ইউজ করা হয়েছে, এবং এখনকার সিনেমাটোগ্রাফার বা এখনকার ফিল্ম মেকাররা তো 100 কোটি টাকা বা কিছু একটু ভালো ভিএফএক্স করে দিলেই ওটা কি প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করে, কিন্তু কার্তিক সুব্বারাজ যে এই ভিএফএক্স নিয়ে একটু মানে এক ফোঁটা কথা বলেনি। এবং হাতির যে সিনগুলো, তারপর তাদের যে বাচ্চা হওয়ার সিন, তাদের যে ক্রন্দনরত সিনগুলো বিভৎস ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে। এবং এই সিনেমাতে এই পোর্শনেতে অ্যাকচুয়ালি আমরা ড্রামাটাকে দেখতে পাবো, যে পিওর ড্রামা। এতক্ষণ তো মেটাফিকশন চলছিল, হিউমার চলছিল, মানে হোমাজ চলছিল, ক্লিন্ট ইস্টউডকে হোমাজ দেওয়া হয়েছে বিভৎসভাবে। এবং কার্তিক সুব্বারাজ যে কত বড় সিনেফাইল সেই হোমাজগুলো দেখি বুঝেছি। রজনীকান্তকে হোমাজ দেওয়া হয়েছে, ক্লিন্ট ইস্টউডকে হোমাজ দেওয়া হয়েছে, সত্যজিৎ রেকে হোমাজ দেওয়া হয়েছে, এবং কনস্ট্যান্টলি কিন্তু হোমাজের পালা চলতেই থাকছে। কিন্তু তার সাথে যখন আমরা এই সেকেন্ড পার্টে ঢুকলাম, তখন কিন্তু এই মেটাফিকশন পার্টটা কেটে গেছে। এখন এবার যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে পিওর ড্রামা, যেটা রিসেন্টকার টাইমের বড় বড় ফিল্ম মেকাররাও তাদের সিনেমা মিডিওকার হচ্ছে, কারণ তারা ড্রামাটা মিস করছে। দেখুন, সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গ, যে কোনো জনরার সিনেমা হোক, হরর, ফ্যান্টাসি, মিস্ট্রি, থ্রিলার, ড্রামা কিন্তু হচ্ছে অনেকটা ভাত রুটির সাথে মাংস খাও বা মাছ খাও বা আপনি কোরমা খান, হোয়াট এভার খান, ভাত রুটিটা স্টেপল জিনিস, ওটা দরকারি। সেরকম হচ্ছে ড্রামাটা হচ্ছে স্টেপল জিনিস, তার উপর তরকা লাগবে হররের বা মিস্ট্রি বা থ্রিলারের। এইখানে সেকেন্ড হাফের ড্রামাটা পিক ড্রামা। আমার মনে হয় এরকম জনরা শিফটের পর এরকম ড্রামা আমি খুব কম সিনেমা দেখেছি। এবং রাঘব লরেন্স যা পারফরমেন্স দিয়েছে সেকেন্ড হাফেতে, তার সাথে সূর্যাও, মানে আমি কখনো ভাবিনি যে রাঘব লরেন্স সূর্যাকে টেক্কা দিয়ে দেবে একটা পারফরমেন্সে। তার রিসেন্ট চন্দ্রমুখী 2-তে রাঘব লরেন্সের মানে যে বাকবাস পারফরমেন্সটা সে দিয়েছে, মানে আমি পুরো ছিটকে গেছি। এবং তারপর দেখুন 1 ঘন্টা 24 মিনিটের পর থেকে কিন্তু রাঘব লরেন্সের ক্যারেক্টারটা আস্তে আস্তে শিফট হওয়া শুরু হয়েছে, এবং সূর্যার ক্যারেক্টারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সিনেমা যত যাচ্ছে, যত আমরা রাঘবের ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করছি, কার থ্রুতে, এই সূর্যার ক্যামেরার থ্রুতেই কিন্তু অ্যাকচুয়ালি, মানে কার্তিক সুব্বারাজ কিন্তু অডিয়েন্সকে সূর্যার জায়গাতেই ফ্রেম করেছে। কারণ সূর্যা বারবার রাঘবকে বা সিজারকে মারতে যাচ্ছে, কিন্তু মারতে পারছে না, কারণ তার মনে চলছে যে এন্ড অফ দ্য টানেলে বা এই সিনেমার শেষে কী আছে আমি দেখব, এই সিনেমা কি বলতে চাইছে আমাকে জানতে হবে। মানে সিনেমার যে ভূতটা তার আস্তে আস্তে মাথায় চড়ছে, এবং সিনেমার ভূতটা তার মাথায় চড়ছে এবং আমাদেরও মাথায় চড়ছে। আমাদেরও জানতে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা, এই দুজনের মধ্যে এন্ডিংটা কী হতে চলেছে। এবং রাঘব যে প্রথম দিক থেকে কোনোভাবেই কনসার্ন নয় সাধারণ লোকের লাইফের ব্যাপারে, যে একটা মানে মাফিয়া গ্যাংস্টার যার কাছে মোরালিটি কোনো ব্যাপারই নেই, সে যখন আস্তে আস্তে এই পেনগুলোকে বুঝছে, মানে সাধারণ ট্রাইবের পেনগুলোকে, বা তার অ্যানসেস্টারের জমির যে কদরটা বা এলিফেন্টকে বাঁচানোর যে কদরটা, সেইটা কিন্তু মেন রিজন হচ্ছে সিনেমা। এবং ওই কারণে দেখবেন সিজারের যে বউ, সে আমাদের কিরুবাইকে বা রেদাসকে বলবে যে আপনার হাতে যে ওয়েপনটা আছে, ক্যামেরা, সেটাই কিন্তু পৃথিবী চেঞ্জ করতে পারে, সেটাই কিন্তু আমাদের সবারই ভালো করবে। যেই সিজারকে আমি হারিয়ে ফেলেছি, সেই সিজার হয়তো সেই মানে বাচ্চাবেলাকার সিজার হয়তো আমি আবার ফিরে পেতে পারি আপনার এই ক্যামেরার জন্য। এবং সেইখানেতে আমরা একটা ফেমাস ডায়লগও শুনেছি গোটা সিনেমার মধ্যে, ওটা বারবার রেফারেন্সিয়ালি মেটাভাবে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ইউ ডোন্ট চুজ আর্ট, আর্ট চুজেস ইউ। আমরা কখনই আর্টকে চুজ করি না, আর্ট আমাদের চুজ করে। এবং আর্ট সূর্যার ক্যারেক্টারটাকে আর রাঘবের ক্যারেক্টারটাকে চুজ করেছিল। সূর্য কী হতে চেয়েছিল? পুলিশ অফিসার, এবং তারপরে সে কিলার হতে চেয়েছিল। সে না পুলিশ অফিসার হতে পেরেছে আর না সে মার্ডারার হতে পেরেছে,
সে কী হয়ে শেষ পর্যন্ত কী হয়ে উঠলো, একটা ফিল্ম মেকার। আমাদের রাঘব কী হতে চেয়েছিল, সে একটা হান্টার ছিল, পরে সিজার কী হতে চেয়েছিল, সে একটা হান্টার ছিল, পরে কনভার্ট হলো একটা রুথলেস গ্যাংস্টারে। কিন্তু লাস্ট অবধি সে তার যে চেঞ্জেসটা এবং শেষেতে যে শটটা ডিজাইন করা হয়েছে, যখন শেষকালে তো আমি মানে কাঁদতে লেগে গেছি যখন পুলিশগুলো আসছে এবং যেভাবে পলিটিক্যাল মানে গেমটা দেখানো হয়েছে। এবং তারপর যখন সে মানে কিরুবাই তাকে বললো যে আমরা যতই যুদ্ধ করি এরাও তো ইনোসেন্ট পুলিশ, এরা তো অর্ডার মানছে, মানে এদের ওপর যারা ছড়ি ঘোরাচ্ছে এরা তো টয় জাস্ট, এদেরকে মেরে কিছুই হবে না। তখন যে নন ভায়োলেন্স প্রোটেস্টটা, মানে মহাত্মা গান্ধীর যে কনসেপ্টটাকে এত সুন্দর ইউটিলাইজ করা হলো। এবং রাঘব তো জানে, মানে সিদ্ধার্থ তো জানে যে এই কজন মিলে, এই বয়স্ক লোক মিলে সে কখনই লড়তে পারবে না এবং তার হিরোইক নেচার এখানে কোনো কিছু কাজ করবে না। তখন তারা যে মিউজিকের মাধ্যমে, যে গানের সামনে তারা দামামা বাজাচ্ছে, তারা ঢোল বাজাচ্ছে, সামনে মানে হাজার হাজার পুলিশ গান নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কনস্ট্যান্টলি দামামাটা বাজাচ্ছে, আর এক একজন সিজারের পাশ থেকে প্রত্যেকটা লোক মরতে থাকছে। এবং সিজার দেখছে তার পাশে তার স্ত্রীও মারা গেল, এবং কিছুদিন মানে তার কিছু সময় আগেই তার বাচ্চা হয়েছে, তার স্ত্রী মারা গেল, সেও মারা যাবে, এবং সে বলেছিল আমার বাচ্চাটাকে নিয়ে যেন পালিয়ে যেও। এবং লাস্টে যখন সিজার মারা যাওয়ার আগে ক্যামেরার দিকে তাকালো, তখন তো আমি কাঁদছি, তখন দেখছি ক্যামেরাটা এদিক থেকে প্যান হয়ে ওই দিক থেকে ক্লিন্ট ইস্টউডের ক্যামেরাটা হাতে ধরে সূর্যর মানে ক্যারেক্টারটা কিরুবাইয়ের চোখ দিয়েও কিন্তু জল পড়ছে। এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে কিরুবাইয়ের ক্যারেক্টারটাই হচ্ছে অডিয়েন্সের ক্যারেক্টার। কিরুবাই যেভাবে তার ট্রানজিশন ক্যারেক্টারটা হয়েছে, সে যেভাবে সিজারকে নিজে মানে প্রথমে ঘৃণা করা থেকে যেভাবে তাকে ভালোবেসে ফেললো, আমাদের ক্যারেক্টারটাও কিন্তু প্রথমে জাস্ট একটা গ্যাংস্টারকে দেখছি, মজা লাগছে, সেখান থেকে যে লাস্ট অবধি আমরা কীভাবে সিজারকে ভালোবেসে ফেলছি, সেটা কিন্তু অনেকটা এই কিরুবাইয়ের ক্যারেক্টারটাই ডিফাইন করে দেয়। এবং তখন বললো যে চলে যাও, তুমি পালিয়ে যাও। তারপর তো দেখলাম যে কিরুবাইও পালাতে পারলো না, দুজনে গুলি খেয়ে গেলো, মারা গেল। এবং লাস্টে জানতে পারলাম তারা মারা যায়নি। ওই টুইস্টটা খুব সুন্দর দেওয়া হয়েছে যে ক্লিন্ট ইস্টউডের দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি থেকে যেভাবে ইন্সপায়ার হয়ে আমাদের সিজার হয়েছিল, সিজারের যখন ওই লেজেন্ডারি স্ট্যাটাসে চলে গেল ক্লিন্ট ইস্টউডের মতো, তখন ওই সিজারের অ্যাটাকটাকে কে নিল, কিরুবাই নিজে নিল। এবং সেইভাবেই ওই পঞ্চ পরে ক্লিন্ট ইস্টউড যেমন পড়তো, বা আমাদের সিজারও সেম পঞ্চ পড়তো, ওই পঞ্চটা পরেই ওইভাবেই গান নিয়ে সামনের জনকে সমান চান্স দেওয়ার জন্য একটা গান ছুড়ে দিয়ে দাঁড়িয়ে থাকলো। এবং শেষে নবীন চন্দ্রকে কিন্তু সে এইভাবেই মারলো। এবং সব থেকে সেরা মানে ব্যাডাস মোমেন্ট হচ্ছে যখন ওই পলিটিশিয়ান কারাবান বললো যে দ্যাটস মাই বয়, সিজারের জন্যই কিন্তু ওই পলিটিশিয়ানটা নিজের পার্টির জন্য বিট্রে করলো। মানে এখানে কিন্তু সুব্বারাজ এটা একটা ইনফ্লুয়েন্স দিল যে ইটস এ ফিকশন, এটা একটা ফিকশনাল গল্প। এখানে ও দেখাতেই পারতো যে সবই খারাপ হচ্ছে, কিন্তু স্টিল সব খারাপের মধ্যে একটা হোপ আছে। এরকম একটা পলিটিশিয়ান আছে যে বাকি পলিটিশিয়ানদের থেকে অন্যরকম। এবং সেই পলিটিশিয়ানটা যখন সব ফিল্মগুলো কারেক্ট করলো, সব জায়গা তামিলনাড়ুর নেটওয়ার্ক উড়িয়ে দিয়ে সেই সিনেমাটা চালালো যেটা কিরুবাই শ্যুট করেছিল, এবং যেখান থেকে আমরা সিজারের অ্যাকচুয়াল বলিদানটা দেখতে পেলাম। এবং গোটা ট্রাইবাল কমিউনিটি যেইভাবে এনভায়রনমেন্টের জন্য এবং এলিফ্যান্টদের জন্য স্যাক্রিফাইস করলো, সেই জায়গাটা দারুণ লেগেছে। এবং অডিয়েন্সরা যেভাবে সেটাকে রিয়্যাক্ট করছে, ওইখানকার অডিয়েন্সরা যেভাবে রিয়্যাক্ট করছে, আমরাও কিন্তু পর্দার এদিকে দাঁড়িয়ে মানে অ্যাজ এ অডিয়েন্স কিন্তু আমরা সেমভাবে শাউট করছি যে হ্যাঁ এই ফাইনালটাই তো দরকার, এই গল্পটাই তো আমরা দেখতে চাই। তারাও কাঁদছে সিনেমার ভেতরে, যখন হলে বসে অডিয়েন্সগুলো কাঁদছে, আমরাও এখানে কাঁদছি। মানে এই ধরনের মেটাফিকশন এবং এই ধরনের অপারেশন সবকটা পলিটিক্যাল স্যাটায়ার বলুন, হিউমারাস বলুন, ডার্ক হিউমার বলুন, সবকটা জনরা মিক্স আপ হয়ে আমি খুব কম সিনেমা দেখেছি ইন্ডিয়াতে। মানে এরকম টপ নচ সিনেমা হয়তো সর্দার উধম টুম্বার বা ভাবেশ যোশিদা সুপার হিরো, এরকম খুব ফিউ সিনেমাস আছে যারা মানে টোটাল যেই লাইন আপ সিনেমাগুলোর আছে সেগুলো থেকে পুরো অন্যরকম নিজেকে প্রেজেন্ট করে একটা নতুন দিক দেখা যায় এই ধরনের সিনেমা বানানো যেতে পারে। আর কার্তিক সুব্বারাজ দেখিয়ে দিয়েছে যে সে কীভাবে সিনেমা বানাতে পারে উইদাউট এনি সুপারস্টার। রাঘব বা সূর্যা কিন্তু কোনো বড় সুপারস্টার নয়, মানে সুপারস্টার ছাড়াও যে এখনকার রিসেন্ট টাইমের যে ডিরেক্টরগুলো, আপনি লোকেশ কানাগরাজ বলুন বা আপনি বলিউডের বড় বড় ডিরেক্টর বলুন, যারা প্রচুর মানে ইভেন বিশাল ভারদ্বাজ থেকে শুরু করে অনেক বড় বড় ডিরেক্টর রিসেন্ট টাইমে খুব বাজে বাজে সিনেমা দিচ্ছে, মানে ওদের মতো স্টলওয়ার ডিরেক্টররা কিন্তু মিডিওকার কাজ দিচ্ছে। তার মধ্যে থেকে কিন্তু সুব্বারাজ দেখালো যে না, আমার কোনো বড় স্টারের দরকার নেই, আমার কয়েকটা আনকমন ফিগারকে নিয়েও হবে, কিন্তু আমার স্ক্রিপ্টের এমন দম আছে, আমি দেখিয়ে দেবো সিনেমা কাকে বলে। এবং আমি যেটা ভাবি, আমি যেটা বিশ্বাস করি, সেইটাই কিন্তু এই পর্দার মধ্যে 100% তুলে ধরবো। এবার দেখুন, কিছু ইনকনসিস্টেন্সি আছে, কিছু জায়গাতে বলতে পারেন যে টাইমটা একটু ড্র্যাগ হয়ে গেছে, বা আপনি বলতে পারেন যেভাবে জিগার থান্ডারের সেতুকে কানেক্ট করা হয়েছে লাস্টে, যে ওটা আমাদের সিজারেরই ছেলে, সেটা ঠিক খাপছাড়া লাগছে। কারণ সেতু যখন কিরুবাই এবং কিরুবাইয়ের বউ
সে তোকে নিশ্চয়ই অন্যভাবে বড় করবে, তাকে গ্যাংস্টার হতে দেবে না। তো স্টিল সে কীভাবে ওটা হয়ে উঠছে বা তার বাবার কাহিনিটা তার মানে জানা উচিত, এই জিনিসগুলো হয়তো ঠিকভাবে গ্লু আপ হয় না কিন্তু তাও সিনেমাটা যেভাবে দেখিয়েছে, মানে এই পোর্শনটা বাদ দিলে বা কিরুবাইয়ের যে বিয়েটা হঠাৎ হয়ে গেল কেন হলো, এই দুটো পোর্শন বাদ দিলে কিন্তু গোটা সিনেমাটা একটা ম্যাজিস্টিক, মানে অন্য ধরনের একটা ম্যাজিক। লিটারালি আমি পুরো একটা ম্যাজিক দেখলাম, মানে সিনেমা দেখলাম না। প্রথমে ভাবলাম একটা অলরাইট সিনেমাতে কী করে একটা লেজেন্ডারি সিনেমাতে কনভার্ট হয়, সেটা হয়তো জিগার থান্ডার XX না দেখলে আমি জানতে পারতাম না। আর বহুদিন বাদে একটা সিনেমা দেখে আমি কেঁদেছি। আর কত সুন্দর বিজিএমের ইউজ দেখুন, মানে 1 ঘন্টা 24 মিনিটে একটা বিজিএম পড়ছে, এবং তারপর যখন তারা ট্রাইবাল জায়গাতে যাচ্ছে একটা ও হো 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 এই ধরনের একটা বিজিএম কিক ইন করছে। অনেকটা দেখবেন লর্ড অফ দ্য রিংসে যখন দেখছেন এলভসদেরকে যখন দেখানো হতো, তারা যে পৃথিবীর বাইরের একটা আউটওয়ার্ডলি ক্রিয়েচার, তারা যে একটা আমাদের থেকে বেশি দিন বাঁচে, তাদের মধ্যে যে ম্যাজিক আছে, সেই অরাটা বোঝানোর জন্য কিন্তু পিটার জ্যাকসন একটা অন্য ধরনের মিউজিক ইউজ করেছে। এবং ওই এলভিস মিউজিকগুলো শুনেই মনে হয় যে আপনি পৃথিবীর বাইরে চলে গেছেন, আপনার আত্মা আপনার বডি থেকে বেরিয়ে যাবে। সেম এই ট্রাইবাল মিউজিক বা এই জঙ্গলকে ফিল দেওয়ার জন্য 1 ঘন্টা 42 মিনিটে এরকম একটা মিউজিক ইউজ হবে, তারপর 1 ঘন্টা 54 মিনিটেও কিন্তু একটা অদ্ভুত মিউজিক ইউজ হবে, এবং এরপর থেকে যে মিউজিকগুলো কনস্ট্যান্ট ইউজ হতে থাকছে, এবং লাস্টে গিয়ে ক্লাইম্যাক্স যদি বলেন তো ওইটা ক্লাইম্যাক্স বলুন বা এন্ড ক্রেডিট বলুন, হোয়াট এভার, ওইখানে যে বিজিএমটা কিকিন নিচ্ছে অসাধারণ। এবং এটাই আমি নারায়ণের কাল থেকে ফ্যান হয়ে গেলাম, যে এত ইন্ট্রিকেট, এত ডিটেলভাবে মিউজিক কোরিওগ্রাফ করা যায়, এবং সেরকম সিনেমাটোগ্রাফিও বিভৎস, অসাধারণ কিছু ফ্রেম আছে, মানে যেগুলো দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। কালার গ্রেড দারুণ, প্রথম হাফের কালার গ্রেডের থেকে দ্বিতীয় হাফের কালার গ্রেড পুরোপুরি আলাদা, এবং বোঝাই যাচ্ছে যে শুধু জনরা শিফট হচ্ছে না, পুরোপুরি সিনেমাটা শিফট হচ্ছে, ক্যারেক্টারগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং ক্যারেক্টারের চেঞ্জেসগুলো কিন্তু বিজিএমের থ্রুতে আসছে। বিজিএম প্রথম দিক থেকে একরকম ছিল, পরের দিকে দেখবেন প্রত্যেকটা বিজিএম আস্তে আস্তে ইন্টেন্স হতে থাকছে, কিন্তু স্লোভাবে, মানে একটা ম্যাজেস্টিক ফিল আছে। জাস্ট এরকম নয় যে ভাইকিংস লেভেলের মিউজিক বাজছে, একটা অন্য ধরনের মিউজিক বাজছে, এবং আপনি আস্তে 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 সিনেমার রিদমটা ধরছেন, এবং পিক মোমেন্টে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন, আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিছু করার নেই। এটা আমাদের বায়োলজির এবং আমাদের যে হরমোনাল চেঞ্জেসগুলো, সেটা এই সিনেমাটা পারফেক্টলি মানে প্রত্যেকটা কনসেপ্টকে ব্লেন্ড করে ফেলেছে। এবং কার্তিক সুব্বরাজ, আমি তো ভাবছি হি ইজ লিটারালি দ্য গড ফিল্ম মেকার রাইট নাও। মানে বাকিরা যখন সব ক্যারিজমা হারিয়ে গেছে, কি বানিয়েছে, মানে আমি বলতে পারি যে এটা আমার দেখা 8.5 মানে ফেডেরিকো ফেলিনির সিনেমার ভেতর সিনেমা, বা বার্ডম্যান, বা এই ধরনের যে সিনেমাগুলো হয়, সিনেমার ভেতর সিনেমার যে কাহিনিগুলো, এই মেটাফিকশন সিনেমাগুলো, তার মধ্যে ওই 8.5 আমার মাথায় আছে, আমার খুব প্রাণের কাছে সিনেমা। সেরকমই আমার প্রাণের কাছে সিনেমা বার্ডম্যান, এরকম জিগার থান্ডার XX কিন্তু ওটা হয়ে গেল। জিগার থান্ডার ইজ এ ভেরি গুড সিনেমা, বাট জিগার থান্ডার XX যেটা এক্সেলেন্ট করে, সেটা হচ্ছে এর পলিটিক্যাল অ্যাঙ্গেলটা আর ড্রামা, পিক ড্রামা। এরকম পিক ড্রামা আমি খুব কম সিনেমাতে দেখেছি। তো আমি বলবো সিনেমাটা আপনি দেখুন, আর আপনি হয়তো দেখেছেন ওই সিনেমাটা, এই কারণেই হয়তো এই ভিডিও সেটা দেখছেন। আর আপনার কি মনে হয়েছে, আপনার কি পয়েন্টগুলো মনে হয়েছে যে এই পয়েন্টগুলো আপনার ভালো লেগেছে, এই পয়েন্টগুলো ভালো লাগেনি, আপনি কি ফিল করেছেন যে তামিল সিনেমার বাকিদের থেকে এই কার্তিক সুব্বরাজের কাজটা কতটা আলাদা, সেটা আমাদের কমেন্টে লিখতেই পারেন। আর আমি এর স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, যে এটা কিন্তু 3 অ্যাক্টের সিনেমা না, এই জিগার থান্ডার XX বা একটা সাউথ ইস্ট এশিয়ান সিনেমার যে মানে টেকনিক 4 অ্যাক্ট স্ট্রাকচার, এটা ফলো করে। আমি এটা পরে ভিডিওতে বলবো যে কী করে এই স্ট্রাকচারটা ওটা ফলো করে, এবং বিজিএম বা সিনেমাটোগ্রাফি বা এডিটিং দিয়ে এটা 4 অ্যাক্ট স্ট্রাকচারে কী করে পৌঁছাচ্ছে। এবং স্ক্রিন প্লে তো অসাধারণ হয়েছে, সেটা নিয়ে আর কিছু বললাম না, কারণ গোটা সিনেমা নিয়ে আমি বললাম ভালোভাবে, আর পারফরমেন্সও অসাধারণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, আর থ্যাংক ইউ, আবার দেখা হবে।